প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে। সাথে আছি আমি সামান্তা। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আসলে কেমন অবস্থা চলছে? বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা গত কয়েকদিন ধরে এবং আজ তাকে লন্ডনে নিয়ে যাওয়ার, আজ রাতে বা কাল ভোরে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য, সেই খবরটি আমরা পেয়েছি। এবং একই সাথে এত কিছুর মাঝখানেও নির্বাচন কবে হবে বা ভোট কবে হবে সেই প্রশ্নটা ছিলই। সেই প্রশ্নের অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন বৈঠক ডেকেছেন আগামী 7 ডিসেম্বর। সেদিন নির্ধারণ করা হবে কবে আসলে আমরা ভোট দেব। এই সব কিছু নিয়ে আজকে কথা বলবো। আমাদের বিষয় নির্ধারিত হয়েছে রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন। আমাদের সাথে দুজন অতিথি আছেন, পরিচয় করাবো। আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি, স্বাগতম আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন এহসান মাহমুদ, সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক, স্বাগতম আপনাকেও। শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে শুরু করি। কি চলছে দেশে, রাজনৈতিক অবস্থা কেমন এখন? যে অবশ্যই ঘোলাটে। একদিকে হচ্ছে যে একটা ভোটের সময় হয়ে গেছে এবং সেই ভোটের একটা টেন্টেটিভ ডেটও বলা হয়েছে ফেব্রুয়ারি সেকেন্ড উইকে, বাট এখন ডিসেম্বরের ফার্স্ট উইকেও কিন্তু আমরা দেখছি যে ভোটটা কেমন হবে, সুষ্ঠু পরিবেশ আছে কিনা, ইনক্লুসিভ হবে কিনা, কতটুকু ইনক্লুসিভ হবে, লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, প্রশাসন নিরপেক্ষ আছে কিনা। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ ভেরি ব্যাড। প্রশাসনের মধ্যে দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, পুলিশের দুর্বলতা দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশনের সক্ষমতারও প্রবলেম আছে। নির্বাচন কমিশনকে গণ অধিকার পরিষদ হুমকি দিয়েছে জাতীয় পার্টিকে সংলাপে ডাকা যাবে না। সেই হুমকিতে ভয় পেয়ে নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে ডাকেনি। সেই নির্বাচন কমিশন আদৌ 42,000 সেন্টারে কিভাবে সুষ্ঠু ভোট করবে, কিভাবে প্রার্থী, সমর্থক, ভোটার, পোলিং এজেন্ট, প্রিজাইডিংদের জানমাল রক্ষা করবে, এটা বিশাল একটা কোশ্চেন রয়ে গেছে। নির্বাচন কমিশন শপথ নিয়েছিল যে তারা ব্যক্তিগত রাগ, ক্ষোভ, ঈর্ষার ঊর্ধ্বে গিয়ে দায়িত্ব পালন করবে, তো সেটা তো পারলো না। কাউকে ডাকলো, কাউকে ডাকলো না, 46টা দলকে ডাকলো। আরেকটা হচ্ছে বেগম জিয়ার অসুস্থতা। অবভিয়াসলি এটা একটা ম্যাসিভ 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 টার্নিং পয়েন্ট, কাপলড উইথ দ্য ফ্যাক্ট যে তারেক জিয়া দেশে আসছে না, এটা আরও বড় হয়ে দাঁড়িয়েছে। সেটাও তফসিলের উপর একটা ইম্প্যাক্ট, আমরা চাই বা না চাই অটোমেটিক পড়ে যাবে। এবং এনসিপির নাহিদ সাহেব তো দেখলাম, ফেসবুকে দেখলাম, বলেছেন যে খালেদা জিয়ার এই শারীরিক অবস্থায় কিভাবে তফসিল দেওয়া হবে। তো এনসিপি দলটা প্রথম থেকেই ভোট চায় না, তারা ভোট যত পিছানো যাবে তারা মনে করে তত ভালো, কারণ তারা ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকা দলগুলো ভোট চায় না, ক্ষমতার বাইরে যে দলগুলো আছে তারা ভোট চায়। এটা হলো ভোটের বাস্তবতা। এখন ভোট বিশাল একটি বিষয়। 18 লক্ষ পাবলিক সার্ভেন্টকে মোবিলাইজ করতে হয়। 4টি-5টি বড় দল তাদের সমস্ত স্ট্রেংথ ভোটে লাগায়। এক একটা সেন্টারে যারা উইনিং ক্যান্ডিডেট থাকে, একজন বা দুইজন, তারা কিন্তু প্রতিটি আসনে 5 থেকে 10,000 লোককে মোবিলাইজ করে থ্রু আউট দ্য মান্থ, ভোটের দিন থেকে শুরু করে তার আগের 10 দিন পর্যন্ত। তাহলে এই বিপুল পরিমাণ আসনের 1 কোটি লোক এঙ্গেজ থাকে ভোটে, একটা বিশাল ভাইব্রেশন সৃষ্টি হয়। সেই ভাইব্রেশনের পূর্বাভাস তো দেখছি না। আরেকটি সমস্যা তো আছেই, সেটি হচ্ছে একটি বড় দল আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। তারা কি রিয়্যাক্ট করবে? তারা কি চুপচাপ ভোটটা দেখবে, ওয়েট করবে প্রপার টাইমের জন্য বা একটা সফট গভর্নমেন্টের জন্য যা তাদেরকে অ্যালাউ করবে, নাকি তারা ভোটটা প্রতিহত করবে? আমাদের 14 সালের সর্বশেষ একতরফা ভোটের নজির যদি আমরা দেখি, এর আগেও একতরফা হয়েছে, পরেও হয়েছে, 14 সালের এক্সাম্পল যদি আমরা দেখি, যারা ভোটে বাদ গিয়েছে, 14 সালে কিন্তু কাউকে বাদ দেওয়া হয়নি। 14 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ দেওয়া হয়েছিল। কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই যৌক্তিক কারণে বিএনপি জামাত ভোটে অংশগ্রহণ করেনি, জাতীয় পার্টিরও একটা বড় অংশ করেনি 14 সালে, এবং ভোটটা প্রতিহত করার ব্যাপক ব্যাপক চেষ্টা হয়েছে এবং ভোট কাস্টিং খুব কম হয়েছে। খুব ন্যাক্কারজনক ভোট 14 সালের 154 জন আনকন্টেস্টেড হয়েছে। এখন সামনে কতটা বাধা আওয়ামী লীগ সৃষ্টি করতে পারবে বা করবে, এটা খুব সহজ কাজ। আপনি একটা গাছ কাটলেও একটা সেন্টারে বাধা হয়ে যায়, একটা ককটেল ফুটালেও সেন্টারে বাধা হয়ে যায়। তো সেই জন্য একটা রাজনৈতিক সমঝোতা দরকার। বাংলাদেশে 111-এর পরে, 111-এ কিন্তু দুটি দলের সমস্ত বড় বড় নেতাই টর্চার হয়েছে, অনেস্টরাও হয়েছে, দুর্নীতিবাজরাও হয়েছে, করাপ্টরাও হয়েছে। এবং তারপরে ভোটের আগে আগে কিন্তু একটা সমঝোতা হয়েছে, সকলে মিলে ভোটে অংশগ্রহণ করবে, এবং সকলে মিলে ভোটে অংশগ্রহণ করেছে। প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ভোটটাকে সুন্দরভাবে করতে পেরেছে। রাজনৈতিক সমঝোতা না হলে পুলিশ এবং আর্মি মিলে সুষ্ঠু ভোট করতে পারবে না। কেন করবে? ওখানে মারামারি হবে, সেখানে আর্মি কোন পক্ষ নেবে, কেন পক্ষ নেবে? কিং কর্তব্য বিমূল হয়ে থাকার সম্ভাবনা আছে। এবং যেভাবে গত 6 মাসে পুলিশ এবং আর্মিকে ডিমোরালাইজ করা হয়েছে, ডিফেম করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, ইউনিফর্মে টাচ করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, ইয়াংরাই দিয়েছে, এটা খুব দুঃখজনক। তাতে তারা একটা ভোটে খুব উইলিংলি শান্তিপূর্ণ ভোটের ব্যাপারে যে তাদের ব্যাপক উৎসাহ থাকবে বা অংশগ্রহণ থাকবে, যদিও সেটা তাদের দায়িত্ব, বাট আমার কাছে মনে হচ্ছে স্পন্টেনিয়াস একটা অ্যাপ্রোচ নাও থাকতে পারে। তো এই সব কিছু মিলিয়ে, লাস্ট পয়েন্ট,
এর সাথে যুক্ত হয়েছে গণভোট, 4টি মৌলিক বিষয়ের উপর গণভোট, যেটার পিছনে আছে প্রায় 48টি বা 67টি সংশোধনী, 50টার উপরে সংবিধানের সংস্কার বা মৌলিক দেশের সংস্কারকে 4টি প্রশ্নে এনে আপনি 4টি প্রশ্নের হ্যাঁ বা না উত্তরের মধ্যে রাখবেন। 4টি প্রশ্নের মধ্যে যে কোনো একটিতে হ্যাঁ বা না দিতে হবে না, মানে হ্যাঁ, 4টি মিলে একটি হ্যাঁ, 4টি মিলে একটা না। আপনি যদি বলেন দুটোতে হ্যাঁ বা দুটো না দিবেন, সেই সুযোগ নাই, তাহলে সেটাও তো জনগণের কনফিউশন ক্রিয়েট করবে এবং ভোটের কাস্টিংয়ের টাইমটা অনেক বেশি লাগবে। বিএনপি আমি মনে করি অনেকগুলো পলিটিক্যাল কম্প্রোমাইজ ভুলবশত করেছে, আমার মানে এটা আমার অপিনিয়ন। তার মধ্যে হচ্ছে গণভোটে রাজি হওয়া। গণভোট হবে সংসদে সংশোধনী বিল পাস হওয়ার পর। বাইডেন সংসদ পাস করে ফেলেছে, এখন গণভোট হবে। 91 সালে তাই হয়েছিল। এর আগে যে গণভোট হয়েছিল সেগুলো ছিল মার্শাল ল আন্ডারে। আপনার কাছে আবার আসবো গণভোটের বিষয়ে, এহসান মাহমুদের কাছে শুনবো। এদিকে আবার জামায়াতে ইসলামী কিন্তু বলেছে যে গণভোট আর নির্বাচন যদি একই দিনে হয় তাহলে একটি জেনোসাইড হতে পারে। এবং এই যে এত কিছু চলছে, এর মধ্যেও রাজনৈতিক দলগুলো কেন সমন্বয় ঘটাতে পারছে না? আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার শেষের প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। তার আগে আমার সহ আলোচক তিনি যেই কথাগুলো বললেন যে নির্বাচন নিয়ে তিনি ঘোলাটে অবস্থা দেখছেন, যে নির্বাচনের বিষয়টা পরিষ্কার নয়। এখন কথা হলো যে নির্বাচনটা আসলে কাদের চোখে ঘোলা মনে হচ্ছে, তারা কারা, বা এটা একটা ব্যাপার এখানে রয়ে যায়। সাধারণ জনগণ নির্বাচন নিয়ে কোনো ঘোলাটে মনোভাব এখনো দেখাচ্ছে না। আমি একজন সংবাদকর্মী হিসেবে আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, নির্বাচন কমিশন যেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছে যথাসময়ে তফসিল হবে। আমরা জানি যে 11 তারিখের মধ্যে তফসিল হবে এবং 10 তারিখে রাষ্ট্রপতির সাথে, আপনি জানেন নির্বাচনের তারিখ ঘোষণার আগে সাধারণত রাষ্ট্রপতির সাথে একটা ইসির একটি আনুষ্ঠানিকতা থাকে। সেই আনুষ্ঠানিকতা 10 তারিখে সেটা সম্পন্ন হবে এবং তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা হবে। যথারীতি নির্বাচনের একটা দিন তারিখ আমরা দেশবাসী দেখতে পাবে। সো নির্বাচন নিয়ে কোনো ঘোলাটে পরিস্থিতি এখন নেই। এবং তারপর তিনি যেটা বললেন যে আওয়ামী লীগ এখন একটি বড় দল, সেই দলটি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বা প্রতিরোধ করতে বা প্রতিহত করতে কি করতে পারে, এরকম তিনি কত আশঙ্কার কথা বলেছেন। দেখেন, আশঙ্কা তো আমাদের দেশবাসী গত কয়েকদিনের মধ্যে ধরে আসে যে এই দেশে টানা ভূমিকম্প হচ্ছে। আজকে সকালেও মৃদু আমরা ভূমিকম্প টের পাচ্ছি। সে এক ধরনের আশঙ্কা তো থাকেই। এখন এই ধরনের দৈবক্রমের মানে ঘটনা, সেটা আশঙ্কা হইতে পারে। এর বাইরে আওয়ামী লীগকে তো এখন আর বড় দল মনে হয়, সেটা আমি এই প্রশ্নটা তুলতে চাই যে আওয়ামী লীগ এখন আসলে কাদের কাছে বড় দল মনে হয়? 4ই আগস্ট আওয়ামী লীগকে বড় দল মনে হয়েছিল। তো 5ই আগস্ট যখন হেলিকপ্টার নিয়ে যখন আওয়ামী লীগ যখন পালিয়ে গেছে, সো তখন কিন্তু আওয়ামী লীগের বড় দল মনে হয় নাই কারো কাছে। এখনও যারা আওয়ামী লীগকে বড় হিসাবে ধরে রাখতে চায়, এটা একটা সমস্যা। আর একটা ব্যাপার হলো যে গণভোটের প্রশ্নে আপনি তার এই প্রশ্নটা আমি সংবাদকর্মী হিসাবে তথ্য জানিয়ে রাখতে চাই। আগামী নির্বাচনে গণভোট যেহেতু থাকছে, সেই নির্বাচনে ভোটদানের সময় 1 ঘন্টা বাড়ানোর একটা প্রস্তাব ইতিমধ্যে দেওয়া হচ্ছে, যেহেতু গণভোট হবে এবং সাধারণ ইলেকশনটা একসাথেই হচ্ছে। সো এই জন্য জনগণ ভোটদানের জন্য সময় বেশি পাবে, অর্থাৎ 1 ঘন্টা সময় অতিরিক্ত দেওয়ার একটা প্রস্তাবনা ইতিমধ্যে দেওয়া হচ্ছে। আমরাও দেখতে পাচ্ছি। এখন আপনি আমার কাছে যে আপনি প্রশ্নটা করলেন, আমি সেখানে যদি আসি, জামাত ইসলাম বলছে যে জেনোসাইড তার আশঙ্কা করছে, জেনোসাইডের আশঙ্কা করছে একই দিনে গণভোট করলে এবং একই দিনে সাধারণ নির্বাচন করলেই। তো প্রধান উপদেষ্টা যেটি ঘোষণা দিয়ে দিয়েছেন সেটি সম্পর্কে তার প্রশ্ন থাকার অবকাশ নেই। তাহলে জামায়াত ইসলাম এখনো কেন বলছে যে গণভোট হলে জেনোসাইড হবে? এখন একটা খুবই অপ্রিয় কথা এবং অপ্রিয় হলো সত্য, যেই দলটির সাথে গণহত্যার সহযোগীর নাম আছে, স্পষ্ট ভাষা আমি আবারও বলতে চাই, সেই জামাত ইসলাম, যারা বাংলাদেশ জন্মের সময় তারা বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল, এমন পাকিস্তানিদের সাথে, হায়নাদের সাথে তারা সহযোগীর ভূমিকায় ছিল যেই জামাত ইসলাম, তারা এখন এসে আবার বাংলাদেশের জনগণকে আবার গণহত্যার হুমকি দিবে। বাংলাদেশের মানুষ তো ভাই এটা ভালোভাবে নিবে না। বাংলাদেশের মানুষ 71-এ পরাজিত শক্তিকেও পরাজিত করেছে। আবার এখনও যদি কেউ দেশ বিরোধী দেশের জনগণকে হুমকি দিয়ে গণহত্যার হুমকি যদি জামাতেরা দিতে চায়, তাহলে আমি আমার জায়গা থেকে একজন সাধারণ নাগরিক যে কেউ জামাতকে প্রতিরোধ করবে। কারা গণহত্যার হুমকি দিতে পারে? গণহত্যা তো সর্বশেষ মানবাধিকার বিরোধী অপরাধ এখন যারা হয়েছিল সেই বিচার হচ্ছে। এখন আওয়ামী লীগের হয়েছিল, বললেন আমাদের দেশের জনগণই কিন্তু সেটা করবে। বলেছেন যে পুলিশ বা সশস্ত্র বাহিনীর সেই মনোবলটা এখন নেই এবং আমাদের দেশের সাধারণ জনগণের কি সেই ইচ্ছাটা আবারও আছে বারবার আন্দোলনে যাওয়ার এবং আন্দোলনের পরেও প্রত্যাশিত ফল না পেয়ে আবার কি তারা রাস্তায় নামবে? আচ্ছা, জনগণের মধ্যে কোনটা নিয়ে হতাশা আছে? আপনি মনে করতে পারেন যে হ্যাঁ, জুলাই আগস্টে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, মানুষ জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তারা আবার বারবার আসবে কিনা, কিন্তু তারা হয়তো মনে করেছিল বাংলাদেশের একটি বদল ঘটবে, বাংলাদেশে একটি নতুন বন্দোবস্ত আসবে।
সেটার কল্পে সেই কাজটার জন্য তো আমাদের নির্বাচনটা এখন জরুরি, সেটার জন্য তো আমাদের নির্বাচনটা জরুরি। কিন্তু তা না করে আপনি নির্বাচনটাকে পক্ষান্তরে পিছিয়ে দেওয়া, নির্বাচন নিয়ে ডিলেমা যারা তৈরি করতে চাচ্ছেন, নির্বাচন নিয়ে যারা ডিলেমা করতে চাচ্ছে তারাই মূলত এখন নির্বাচনকে ডিলেমা হিসাবে দেখতে চাচ্ছে। এবং এছাড়া তো এখানে অন্য কোনো সুযোগ নাই। এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা জুলাইয়ের গণহত্যাকারীদের যারা বিচার চায়, একইভাবে ৭১-এর যারা গণহত্যাকারী যারা সহযোগী ছিল তারা এখন আরেকটি গণহত্যার হুমকি দিয়ে হচ্ছে গিয়ে আপনার দেশবাসীকে হুমকি দিবে। তারা মনে করবে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে তারা এই হুমকিতে দেশবাসী ভয় পাবে, সেটা ভাবার তো কোনো কারণ নাই। ওকে এহসান মাহমুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আবার শুনবো, আসলেই কি জনগণের মনে কোনো প্রশ্ন নেই? আমরা মানে মিডিয়া ব্যক্তিত্বরাই তৈরি করছে, বা আমরা বিভিন্ন টক শোতেই শুধুমাত্র বলছি যে নির্বাচন নিয়ে শঙ্কা আছে, কিন্তু আদতে কোনো শঙ্কা নেই? দেখুন, বাংলাদেশ মব সামলাতে পারেনি বিগত সময়, এবং আমরা দেখেছি মব যা চেয়েছে তাই হয়েছে। তার একটা উদাহরণ হচ্ছে আমাদের পার্টি অফিসে ৩বার আগুন দেওয়া হয়েছে, ৩বার, এবং আমরা মামলা দিতে গেছি, মামলাটা নেওয়া হয়নি। আবার শুনছি আমাদের বিরুদ্ধে অনেক জায়গায় মামলা করা হয়েছে, আমাদের অফিসে আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আমাদের লোকজনের বিরুদ্ধে। ওই যে মব, এই মব যদি ভোট পর্যন্ত থাকে তাহলে ইসি বড় হবে নাকি মব বড় হবে? স্বাভাবিক বিচারে মনে হচ্ছে মব বড় হবে। সরকার বড় হবে নাকি মব বড় হবে? স্বাভাবিক বিচারে মনে হচ্ছে মব বড় হবে। মব আর সুষ্ঠু ভোট একসাথে চলতে পারে না, এবং এই মবকে নিয়ন্ত্রণ করতে না পারা একটা সরকার, যেটা এখন নির্বাচনকালীন সরকারে টার্ন নেয়ার কথা, প্রথম শর্ত হচ্ছে নিরপেক্ষতা। বর্তমান সরকারের 2 জন অ্যাডভাইজার আছেন যারা নিজেরাই ভোট করতে চান। এখন পর্যন্ত বর্তমান সরকার বলেছে আমার নিয়োগকর্তা যারা, তারা একটা দল করেছে এনসিপি, নিয়োগকর্তার দলের সরকার এটা। সেই নিয়োগকর্তা দলটি ভোটে অংশগ্রহণ করবে। সেই নিয়োগকর্তা দলটি গত 1 বছর প্রশাসন সাজিয়েছে। এটা তথ্য অ্যাডভাইজার বলেছেন যে আমি যখন প্রথম দিকে রদবদল করেছি 10টা লিস্ট দিয়েছে জামাত, 10টা লিস্ট দিয়েছে বিএনপি, আর 10টা দিয়েছে এনসিপি। এটা উনি বলেননি, বাট আমি বলছি। তাহলে এইভাবে প্রশাসনটা সাজানো আছে। আমরা যদি ট্রেডিশনাল আগের সরকারের ভোটগুলো দেখি, যখনই কেয়ারটেকার গভর্নমেন্ট আসত তারা আগের সরকারের সমস্ত সাজানো কাঠামোটাকে ভেঙে দিত, দিয়ে নতুন করে নতুন লোকজন দিত। 2001-এও তাই হয়েছে, 96-তেও তাই হয়েছে, যে কারণে ওই ভোটগুলোর কম্পারেটিভলি সুষ্ঠু। 91-তেও তাই হয়েছে। এখন যদি গত 1.5 বছরের ধারাবাহিকতার প্রশাসনেরই ভোট চলে, তাহলে বর্তমান সরকার যাদেরকে পাশ করাতে চাবে বা তাদের অনুগত দল যাদেরকে পাশ করাতে চাবে, তারা পাশ করার ক্ষেত্রে অ্যাডভান্টেজে থাকবে, লেভেল প্লেইং ফিল্ড হবে না। অর্থাৎ 14 সাল, 18 সাল, 24 সালে যে প্রবলেমটা বাড়তে বাড়তে ইনসারমাউন্টেবল হয়ে গেছে, সেটার সূত্রপাত আবার এই ভোটে হবে। এত বড় আন্দোলনের পরে, এত লোক জীবন দেওয়ার পরে কিছুটা একই রকমের ভোট হবে। হ্যাঁ, ভালো হতে পারে, ওর থেকে ভালো হতে পারে, কিন্তু অতি উৎকৃষ্ট ভোট হওয়ার পথে কিন্তু আমরা যাচ্ছি না, কারণ সেইভাবে কাঠামোই তৈরি নেই, কাঠামোই ভেঙে পড়েছে টোটালি। আরেকটা হচ্ছে, গণভোট দিতে তো অনেক সময় লাগবে। মানুষ যাবে, গণভোটের 4টা কোশ্চেন পড়বে, হ্যাঁ না ভোট দেবে। 1 ঘন্টার সময় যথেষ্ট নয়, 1 ঘন্টার সময় সমস্ত ডাবল লাগবে, অ্যাটলিস্ট 30-40% বেশি সময়। 1 ঘন্টার সময় মানে আমি মনে করি কোনোভাবে যথেষ্ট না, আর বিকল্প হয়তো কিছু নাই। আরেকটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ গণহত্যার জন্য অভিযুক্ত, 3টা রিগ ভোটের জন্য অভিযুক্ত, কোনো সন্দেহ নাই। একটা জেনারেশনকে তারা হারিয়েছে। যে ছেলেটা 10 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত বিশাল একটা ইউথ জনগোষ্ঠী আওয়ামী লীগকে ঘৃণা করে, এবং এই ঘৃণা আওয়ামী লীগকে অনেকদিন ক্যারি করতে হবে, এবং অনেকদিন পর্যন্ত আওয়ামী লীগ ভোটে বা কোথাও খুব ভালো করতে পারবেন এই কারণে। বাট আপনি যদি 71 দেখেন, আওয়ামী লীগের পক্ষে 71 আছে, আর ওদের 4th জেনারেশন আছে। মানে কারো দাদার বাবা আওয়ামী লীগ করতো, দাদার বাবা আওয়ামী লীগ করেছে, দাদা করেছে, বাবা করেছে, সে করছে, এরকম অনেক আমরাও দেখেছি। 79-79 সালে চরম সংকটময় অবস্থাতেও ভোট করে তারা 30% ভোট পেয়েছিল। 86 সালেও তারা 30% ভোট পেয়েছিল। হিস্ট্রি বলে বিরোধী দলে থাকা অবস্থায়, বিপদে থাকা অবস্থায় বা পতনের পরে আওয়ামী লীগ একতাবদ্ধ হয়, শক্তিশালী হয়। তো সেটা অবশ্যই দেশে ক্রাইসিস ক্রিয়েটারের মতো এনাফ শক্তি অবশ্যই না, বাট তাদেরকে ইগনোর করা টোটালি, এইটা পলিটিক্সের জন্য গুড সাইন না। এবং বাম ঘরানার অনেক নেতারা কিন্তু বলছিলেন যে আওয়ামী লীগকে বিচারের কাজ সম্পন্ন করে বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার জন্য আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত, জনগণের হাতে এটা ছেড়ে দেওয়া উচিত, পরে জনগণ ক্যান্সেল করে দিক। এখন এই যে এটি করা হচ্ছে না, বা অন্য দলগুলোকে এটাকে থ্রেট হিসেবে দেখছে না। থ্রেট হিসেবে বলতে আমি যেটা মনে করি, সরকারের উচিত ছিল 3 মাস থেকে 6 মাসের মধ্যেই ভোট করা। প্রথম হচ্ছে এই সরকার সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ, সুইজারল্যান্ড, বাংলাদেশকে করতে পারবে না, পারে নেই। এটা 1 মাসেই বুঝে যাওয়া উচিত ছিল তারা পারবে না। তারা যেটুকু পেরেছে করেছে, এবং খুব যৎসামান্য করেছে। একটা ট্রেডিশনাল গভর্নমেন্টও 1 বছর 1.5 বছর এর থেকে ভালো কাজ করে। একটা দিকেও আমাদের সাফল্য নেই, রিজার্ভ ছাড়া, যে রিজার্ভটা বেড়েছে, এটা একটা অসাধারণ সাফল্য।
সো 3 থেকে 6 মাসের মধ্যে ভোট করলে আওয়ামী লীগ সেখানে কোন মুখে ভোট চেত 3 থেকে 6 মাস পরে? দাঁড়াতেই পারতো না। যারা আন্দোলন করেছে, যাদের হিউজ কন্ট্রিবিউশনে আন্দোলনে আছে, তারা ভোটে দাঁড়াতো, মানুষ চোখ বন্ধ করে তাদের ভোট দিত, কারণ তারা আন্দোলন করেছে। একদম। গত 1-1.5 বছর যেটা ঘটেছে, তাদের দলটাও খুব শক্তিশালী হয়নি, তাদের মধ্যে অনেকেই পচে গেছে, গলে গেছে, করাপ্ট হয়ে গেছে, মুখের ভাষা খারাপ করেছে, সবার সাথে শত্রুতা করেছে, অনেকের গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, বাড়িতে পাকা করেছে। অর্থাৎ ভোটে যে জিনিসগুলোকে মানুষকে ডিসঅ্যাট্রাক্ট করে, তাদের অনেকেই সেই ট্র্যাপে পড়ে গেছে। সো সকল সমস্যার সমাধান ছিল 3 থেকে 6 মাস ভোটের মধ্যেই। বা এখনও যদি আপনি আওয়ামী লীগকে অ্যালাউ করেন ভোটে, অ্যাজ অফ টুডে আওয়ামী লীগের অন্তত শীর্ষ 200 লোকজন ভোট করতে পারবে না, কারণ তাদের বিরুদ্ধে রায় হয়ে গেছে, তাদের বিরুদ্ধে পেন্ডিং মামলা আছে, কারোর বিরুদ্ধে 10টা, 20টা, 25টা, 30টা, 100টা মামলা আছে। 100টা মামলায় জামিন নিতে নিতেই ভোটের তফসিল শেষ হয়ে যাবে। 100টা মামলায় পলাতক থাকলে উনি ভোটে নমিনেশন দিতে পারবে না, এফিডেভিট করতে পারবে না, কারণ পলাতক আসামি এফিডেভিট করতে পারে না। তো সেক্ষেত্রে তো অটোমেটিক্যালি বাই ডিফল্ট আওয়ামী লীগের বিশাল একটি কলুষিত অংশ ভোটে বা ডেমোক্রেটিক প্রসেসে বাদ হয়ে যাবে। কিন্তু যখন আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে দিচ্ছেন, তখন আওয়ামী লীগ এটাকে পলিটিক্যাল ইস্যু করে বলতে পারবে, আওয়ামী লীগ বলবে যে আমাদেরকে ভোট করতে দিলে আমরা সরকার এবং গঠন এই করতাম। নির্বাচনটিও তো একটি প্রশ্নের মুখে থেকে যাবে যে অবশ্যই, অন্তর্ভুক্তিমূলক হলো কিনা। মানে যদিও প্রেক্ষাপটটা পুরোপুরি ডিফারেন্ট, একটা বিশাল আন্দোলন হয়েছে, অনেক লোক মারা গেছে, তারপরেও প্রশ্নটা রেখে যাবে এবং আওয়ামী লীগের বন্ধু রাষ্ট্ররা এই প্রশ্নটি নেক্সট গভর্নমেন্টকে তুলবে যে তুমি একটা একতরফা ভোটেই ক্ষমতায় আসছো, তুমি ইনক্লুসিভ ভোট করো নাই। ইনক্লুসিভিটির বিকল্প কিন্তু অন্য কিছু না। আওয়ামী লীগের মতো এত শক্তিশালী দল 14, 18, 24 করে তারপরে পতন হলো কেন? কারণ সে ইনক্লুসিভিটি আনতে পারে নাই। শেষ করে দিচ্ছি, আওয়ামী লীগের ব্যান্ডটা, যেটা অনেক টকশোতেই বলেছি, আওয়ামী লীগের ব্যান্ডটাও প্রশ্নবিদ্ধ। একটা টেম্পোরারি ব্যান করা হয়েছে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, মামলা চলাকালীন সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হলো। সেই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা নেই, আওয়ামী লীগের বিরুদ্ধে এখনও কোনো রায় নেই। এটা পেয়ে শেষ করে দিচ্ছি, এটা পেয়ে 1 মিনিটের মধ্যেই, মানে যেখানে আমাদের বাংলাদেশে একটা অফিস থেকে আরেক অফিস চিঠি যেতে 7 দিন লাগে, ওই দিনই ইলেকশন কমিশন আওয়ামী লীগকে টেম্পোরারি নিবন্ধন বাতিল করলো। টেম্পোরারি নিবন্ধন বাতিল বলে কিছু নাই। 13 অ্যামেন্ড যে ভোটটা বাংলাদেশে হবে, ত্রয়োদশ ভোট, ওটা তো হবে স্থায়ী ত্রয়োদশ ভোট, আর কোনো 13 ভোট হবে না। কিন্তু এর পরের ভোট হবে 14th। তাহলে আওয়ামী লীগের ব্যান যদি কখনো লিফট হয়, তাহলে আওয়ামী লীগ আবার 13 ভোট কীভাবে করবে? তো একটা হ্যাপাজার্ড কিন্তু সরকারই করে রেখেছে। আওয়ামী লীগ ফিরে আসার পথ সরকারই খুলে রেখেছে, বাকিটা মবের উপর নির্ভর করবে, মবটা কোন দিকে যাচ্ছে এটা দেখতে। আমরা শুনি এহসান মাহমুদ কি বলে। নির্বাচন কমিশন কি আসলে স্বাধীন? কারোর হুমকির মুখে পড়ে নির্বাচন কমিশন কোনো একটা দলকে ডাকছে না। তারপর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে যেসব প্রশ্ন আসছে যে দেশের নিরাপত্তার ঠিক নেই, সবকিছু তালগোল পেকে আছে, এর মধ্যে সুষ্ঠু নির্বাচন কিভাবে আশা করছেন? আচ্ছা, আমার সহ আলোচক শামীম ভাই যেইভাবে বললেন, আওয়ামী লীগের অতীতের কথা বললেন, আওয়ামী লীগ 3-3টে নির্বাচনকে নষ্ট করে দিয়েছে, তিনি বুকে হাত দিয়ে কি বলতে পারবেন তারা জাতীয় পার্টি সেই দায় তারা এখন মানে নেবেন কিনা, এবং সেটার একই দোষে তারা সেই বিচার মেনে নেবেন কিনা? সেই বিচার না মেনে নিয়ে তারা এখন এই যে নানা রকম ছলচাতুরি যে করছে, নানা রকম কথার মারপ্যাচ দিচ্ছে, এখন তারা এক একজন হচ্ছে ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে আমরা সহ চেয়ার ভাগাভাগি করে আমরা আলোচনাও করছি। এটা তো তাদের অনেক বড় পাওয়া। তিনি আওয়ামী লীগের খুব উদাহরণ দিলেন, আওয়ামী লীগ খুব শক্তিশালী, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে আওয়ামী লীগ অনেক শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু 75-এ যেটা হয়েছিল বা 86-তে যেভাবে আমরা দেখেছি বা 96-তে যেই আওয়ামী লীগকে দেখেছি, 2024-এর আওয়ামী লীগের পতন তো সেটা না। এই আওয়ামী লীগ হচ্ছে গিয়ে 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগ এক বাকশাল কায়েম করেছিল। একদল মানে সেনা অফিসারদের সামরিক কুয়ের মধ্য দিয়ে হচ্ছে শেখ মুজিবকে সপরিবার হত্যা করা হয়েছে। সাধারণ মানুষের শেখ মুজিবের পরিবারের প্রতি একটা সিম্প্যাথি ছিল, সেই আওয়ামী লীগ তারপরে এসে কামব্যাক করেছে। কিন্তু এই 24-এর যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কি খুনি, লুটেরা, গুমের অভিযোগে মানুষের মৌলিক অধিকার, নাগরিক অধিকার হরণকারী একটি গণহত্যাকারী দল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ জনতার রোষে জনবিক্ষোভে পালিয়ে গেছে। সেই আওয়ামী লীগকে আপনি এখনো শক্তিশালী বলবেন বা সেই আওয়ামী লীগকে আগের কাজের জন্য তাদেরকে আপনি বৈধতা দিবেন, এটা তো হবে না। শক্তিশালী কিন্তু সন্ত্রাস সৃষ্টি করার দিক থেকে বলা হচ্ছে না, সন্ত্রাস সেই সক্ষমতা এখন আর আওয়ামী লীগের নাই। আমার ধারণা এটা কেউ এখনো বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ শক্তিশালী। আওয়ামী লীগ তো এখন আর শক্তিশালী নাই। আপনি দেখেন বাজারে হাঁটতে গেলে, কারণ আপনি আওয়ামী লীগ এখন দেখেন কোথাও? এখন কেউ বলে আওয়ামী
আপনি নিজে যদি দেখেন, তবে এটাও কিন্তু না, না, আরেক সমস্যা না, না, এই যে না, না, এই যে এটা সাধারণ সাপোর্টাররাও বলতে পারছে না যে আমি আওয়ামী লীগ, এটা না সমস্যা না না? কারণ কি, এটার কারণটা হচ্ছে কি, এটা তারা হচ্ছে কি গণহত্যার সমর্থনকারী। এখন গণহত্যার সমর্থনকারীরা কিভাবে প্রকাশ্যে এসে বলবে যে আমি আওয়ামী লীগ করি? এখানে তো অন্য কোনো, এখানে নাগরিক অধিকার কিংবা রাষ্ট্রের সার্বভৌম অধিকার, নাগরিক অধিকার হিসেবে তাদেরকে বিচ্ছিন্ন করা, এখানে কোনো সিভিক সেন্স এটা না। এটা স্পষ্টকারী, খুনির সমর্থনকারী তারা খুনি, তারা ভোট ডাকাতি করেছে, তারা ডাকাত। তাহলে এখন তারা কি করবে? এখন তারা অন্য দলে শিফট হয়ে যাবে? সাধারণ যে জনগণ যারা আওয়ামী লীগের সাপোর্টার ছিল, এবং কেউ আওয়ামী লীগ করে বলেই যে গণহত্যাকে সাপোর্ট করে তা তো না। আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে সহজ জিনিস বুঝাই। মানে এখন আওয়ামী লীগ না থাকলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না, এই যে একটা আলোচনা এখন তৈরি করার যে একটা আমরা বাতাস বুঝতে পারছি, যেমন পানি বাড়লে, পূবালি বাতাস বাড়লে বাতাস বাড়ে, পানি বাড়ে। সো এরকম একটা বাতাসের সুর আমরা এখনই শোনার চেষ্টা করতেছি খুব সুললিত কণ্ঠে। কেউ কেউ বলছেন ইনিয়ে বিনিয়ে যে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না। তো আওয়ামী লীগের বিচারটার কথা বলেন না আগে। আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগের দলগতভাবে বিচার হবে। এখন তো আওয়ামী লীগের গুটি কয়েকজনের নামে বিচার হচ্ছে, টাকা পাচারের জন্য, অবৈধ অর্থ উপার্জনের জন্য, ভোট চুরির জন্য আমলাদেরও হচ্ছে, আওয়ামী লীগেরও হচ্ছে। কিন্তু এই বিচারটা আওয়ামী লীগের দলগতভাবে তো এখন হইতে হবে, এই দাবি এখন আছে জনমানুষে, বাংলাদেশের জনগণের কাছে এই দাবি আছে। পাশাপাশি যারা আওয়ামী লীগের সহযোগী ছিল, যারা 3টি মেয়াদে বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, এখন তাহলে আপনি বলবেন যে তাহলে আগামী নির্বাচন আপনি কিভাবে করবেন? বাংলাদেশি পন্থার পক্ষে যারা, বাংলাদেশের সার্বভৌমত্বের যারা পক্ষে, কোনো প্রকার অন্যান্য কোনো রাষ্ট্রের ইন্ধন, অন্যান্য কোনো এজেন্সির ইন্ধন কিংবা বিদেশি কোনো প্রভুর কাছে নতজানু না থেকে যারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যারা নিবেদিত থাকবে, যারা বাংলাদেশপন্থী, সেই আদর্শ নিয়ে যারা থাকবে, যারা রাজনীতি করবে, আপনি সেখানেই সেটাই হবে। এখন সেটা ধর্মের দোহাই দিয়ে একটা গ্রুপ আসতে চাইবে, সার্বভৌমত্বের দোহাই দিয়ে আরেকটা দল আসতে চাইবে, এগুলো থেকে বাংলাদেশপন্থী নয়। যারা একমাত্র বাংলাদেশপন্থী দল আসবে, কারা বাংলাদেশপন্থী? এই যে দেখেন স্পষ্ট, সেটা তো প্রমাণিত। যারা নির্বাচনে যাবে তারা বাংলাদেশপন্থী, যারা নির্বাচনে আসতে পারবে না তারা বাংলাদেশপন্থী না। সহজ আলাপ। এখানে তো মানে দিনের আলোর মতো, দিবালোকের মতো পরিষ্কার, এই পুরো ব্যাপারটা তো পরিষ্কার। আপনি এখন দেখেন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আর কারা কারা পালাইছে, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে কারা কারা গা ঢাকা দিচ্ছে, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে কোন কোন ব্যবসায়ী এখন আর নাই, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে কোন কোন ব্যাংক লুটেরা আর নাই, কোন কোন ডিসিএসপি ডিআইজিরা পালিয়ে গেছে। তবে জাতীয় পার্টি তো নির্বাচনের পথে আসতে চাচ্ছে, সেখানেও তো তাদের পথটা অবাধ নয়। কোনটা? জাতীয় পার্টি তো নির্বাচনে আসতে চাচ্ছে। এখন এক্ষেত্রে আমি আমার জায়গা থেকে আমি যদি বলি, বা একটা ঝুঁকিপূর্ণ কথা আমি বলি, মানে আমি আপনাকে এটা দায়িত্ব নিয়ে বলতে চাই, জাতীয় পার্টির অফিসে যেভাবে হামলা করা হয়েছে, জাতীয় পার্টির কার্যালয়ে যেভাবে হামলা করা হয়েছে, কিংবা আরও অন্যান্য জায়গায় যেভাবে হামলা করা হয়েছে, মব, এই আগস্টের আমি আমার সমালোচক পাটারি ভাইয়ের সাথে একটা জায়গায় একমত। আমি আপনার এই অনুষ্ঠানে এসে গিয়ে বলেছিলাম যে এই সরকারের কোনো আচরণ দেখে মনে হয়েছে যে গণপ্রজাতন্ত্রী নয়, এই সরকার মবতন্ত্রী একটি সরকার কায়েম করেছে, সরকার পরিচালনা করছে। সরকার যদি মব থামাতে না পারে, হ্যাঁ, তাহলে এখন কি করতে হবে? জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি কিংবা অন্য কোনো পার্টি নিষিদ্ধের দাবি নাগরিক হিসাবে আমি সেটা করতে পারি না। এই জন্য আমাকে কি করতে হবে? এই যে সন্ত্রাস বিরোধী আইনের আশ্রয় যদি আমি নেই, এইভাবে আমি এটাকে সমর্থন করি না জাতীয় পার্টি নিষিদ্ধের ক্ষেত্রে। তাহলে আমি তাহলে কি চাই? জাতীয় পার্টিকে এই বিচারটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। যেভাবে একইভাবে আমি 3টি নির্বাচন বাতিলের জন্য আমি আওয়ামী লীগের বিচার চাই দলগতভাবে, একইভাবে জাতীয় পার্টির আমি বিচার চাই দলগতভাবে। কোনো কথা হচ্ছে না, এবং নির্বাচনের দিকে আগানো নিয়েও কোনো কথা হচ্ছে না। এই মাঝখানে দাঁড় করে রাখার তো কোনো মানে হয় না। কোনটা? জাতীয় পার্টিকে বা অন্যান্য যেসব দলকে আপনারা সহযোগী দল বলে থাকছেন, এবং আপনি যে কথাটি বললেন যে যেই দল মব আটকাতে পারে না, যে সরকার, তাহলে আপনি কিভাবে আবার বলছেন যে এই সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারবে? না, এই সরকারের মবগুলো কারা করায়? সরকারের দেখবেন পুরো সরকার তো এটা কাজ করে না। আপনার পরিবারের বাবা মা ভাই বোন, আপনারা 4 ভাই বোন মিলে তো একটা পরিবার। তো আপনার বাবা একটা কিছু করে ফেললো, বাবা ধরেন রান্না করে আনছে আজকে গরুর মাংস, সকালে আপনি জুমার নামাজ পড়ে বাসায় এসে দেখলে যে মা রান্না করে রাখছে কাতল মাছ। আমি আসলে সেই জায়গাটিতে আসতে চাচ্ছি। ধরেন এই দলের কেউ মব সৃষ্টি করছে, মবটা তো সৃষ্টি হয়েই গেল, বা কোনো একটা অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হলো, সেই অবস্থার মাঝখান দিয়ে আমরা সুষ্ঠু নির্বাচনটা কিভাবে পাবো? এক্ষেত্রে সরকারকে দৃঢ় পদক্ষেপ দেখাতে হবে। আমার এখন পর্যন্ত যেটা মনে হয়, যে সরকার 1.5 বছরে দেখায়নি সে নির্বাচন 2 মাস আগে ডেফিনেটলি দেখিয়েছে। সরকার তো সফল। আপনি দেখেন একটা গণ অভ্যুত্থান হয়েছে ভাই, এখানে প্রায় 2000 মানুষ
জীবন দিয়েছে, এখানে প্রায় 35 থেকে 40,000 মানুষের অঙ্গহানি ঘটেছে, দেশের রিজার্ভ ছিল শূন্যের তলানিতে, একটা যুদ্ধাবস্থার দেশ, অগ্নিসংযোগ, ঘরবাড়ি ভাঙচুর, নানা রকম মানুষ পলাতক ছিল, মানুষ আহত ছিল। সেই জায়গায় এই দেশটাকে, এই যে একটু আগেই আমার সমালোচক তিনি যে বললেন যে রিজার্ভের জন্য তিনি সরকারকে ধন্যবাদ দিতে চান, তার মানে কি সরকারের সক্ষমতা, সরকার তো কাজ করছে, সরকার তো ফাংশনাল, এটা তো এখানে একটা লুটেরা মাফিয়া তন্ত্র আর এখানে নাই। তার মানে কি একটা ভঙ্গুর দেশ, একটা যুদ্ধাবস্থা দেশ, সেই দেশটাকে যতটুকু সম্ভব সরকার তো এক জায়গায় লাইনে মানে আনতে পেরেছে। ওকে ওকে হাসান মাহমুদ, আমরাও আসলে অন্তর্বর্তী সরকারের বাংলাদেশ টিকে আছে সব ভালো কাজ সেগুলোকে আমরাও সাধুবাদ জানাই এবং তিনি আসলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারুক সেই প্রত্যাশায় আমাদেরও। শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে শেষ করবো, আপনার এখন কি মনে হচ্ছে আসলে সবকিছুই কি মব নাকি সরকারের ব্যর্থতাও রয়েছে? না, সবকিছুই মব এবং সরকার নিয়ন্ত্রিত মব। সরকার যেখানে যেখানে মব চেয়েছে সেখানে মব হয়েছে, যে ইস্যুতে মব চেয়েছে। সরকার মবই সরকার, এটা মবের সরকার। আর হচ্ছে এস এম মাহমুদ সাহেব, আমি তার সাথে একটু বলতে চাই এটা মবের সরকার না। এটা আমি আপনাকে স্পষ্ট, আপনাকে এটা আপনি বলেন কারণ এটা মবের সরকার নয়, এই সরকার গণ অভ্যুত্থানের ফসল। না এটা মবের সরকার, কারণ মবগুলো দমনে সরকার কোনো হেল্প কঠোর পদক্ষেপ নেয়নি। কেন অবশ্যই মবের সরকার না, মবের সরকার কেন বলবো? কারণ মব সরকার প্রমোট করছে। আপনি আপনার সময় কথা বলেন, আপনি আপনার কথা বলেন, আপনি আপনার সময় কথা বলেন, এটা স্বৈরাচারী অ্যাটিটিউড, একজনের সময় কথা বলা। আপনি আপনার সময় কারেক্ট করবেন। আপনি এটা ভুল কথা কেন বলছেন? না ভুল কথা না, আমি আমার কথা বলছি, আপনি আপনার ব্যাখ্যা দিন। আপনি সরকারকে মবের সরকার নয়, ওকে সেটা আপনার ব্যাখ্যা। এই সরকার অবশ্যই মবের সরকার, কারণ মবকে সরকার কখনো বাধা দেয়নি, মবকে বাধা দেয়নি, বাধা দেয়নি। এই সরকারের স্ট্রেংথ হচ্ছে মব। সরকার যা করতে চেয়েছে তার কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, সরকার মব দিয়ে করিয়েছে এবং মবকে বাধা দেয়নি, মবকে প্রমোট করেছে। মবকে যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে সরকার চলে গেছে। যাক, প্রথম কথা বললেন যে আপনি জাতীয় পার্টি সম্পর্কে বলেন এর চেয়ে বেশি জাতীয় পার্টির কি পাওয়ার কথা, এটা জনগণ বিচার করবে, এটা তো আপনার আমার বিচারের বিষয় না। আর এটা একটা স্বৈরাচারী মতবাদ। ওই আওয়ামী লীগে বলতো পাকিস্তানে চলে যান, অমুক দেশে চলে যান, আমরা স্বাধীন করেছি, আমরা থাকবো, একদম সেম, একই রকম। তো একই ট্র্যাকেই কথাবার্তা। এবং আপনারা কিন্তু আওয়ামী লীগের সমালোচনা সব সময় করে যাচ্ছেন, তাও কেন আপনাদেরকে আওয়ামী লীগ থেকে আলাদা করে দেখতে পারছে না মানুষ? এটা তো তাদের মানুষ পারছে, অনেকে পারছে না। এরশাদ মাহমুদ সাহেব নিশ্চয়ই বেশ সিনিয়র সাংবাদিক, 14, 18, 24-এ উনি সাংবাদিকতাই করতেন। তো তখন ওনার হাউস ওইসব ভোটের বিরুদ্ধে কি রোল প্লে করেছে আমি দেখতে চাই। মানে ওই ভোটগুলো, ওই কলঙ্কিত ভোটগুলোর বিরুদ্ধে ওনার পত্রিকা, ওনার টিভি হাউস কি রোল প্লে করেছে, আর উনি ওখানে চাকরি করেছেন কেন তাহলে? আমি শেষ করে দিচ্ছি। তো এটা বলছি, বিশাল বড় একটা ক্যানভাস, আপনি সিঙ্গেল আউট একজনকে দোষী করতে পারেন না। যে আমাদেরকে বলছেন যে আওয়ামী লীগের 3টা ভোটের জন্য আমরা দায়ী না, মিডিয়া দায়ী, ইন্টারন্যাশনাল কনসার্ন দায়ী। আজকে আমেরিকা যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে 24 সালে এসেছে, 14 সালে কেন আসেনি? 14 সালে আসলে একতরফা ভোট হতো না, আমরা একতরফা ভোট পর থেকে সরে আসছিলাম। আমি উইড্রো করেছিলাম, আমাদের পার্টি 270 জন উইড্রো করেছিল। তখন যদি সবাই প্রেশার দিত, আওয়ামী লীগ একতরফা ভোট করতে পারতো না। সবাই প্রেশার দেয় নেই নানা কারণে, সেই জন্যই আজকে দেশের এই অবস্থা। সেখান থেকে আমার একটা ভয় হয় যে আরেকটা একতরফা ভোট হয়ে গেলে, যেটা হয় একতরফা ভোটে, দেখা যায় কোনো সেন্টারে ভোট কাস্টিং কম হয়, তখন সেখানে প্রিজাইডিং থেকে ভোট বাড়ানো হয়, কাস্টিং হয়, স্টাফিং হয়, মারামারি হয়, রক্তারক্তি হয়। তো ওই জিনিসগুলোর ক্ষেত্রে দেখা যাবে রিপোর্টেড কিছু খারাপ নিদর্শন ভোটে থেকে যাবে এবং ভবিতব্য সরকারটার ম্যান্ডেট উইক থাকবে। উইক ম্যান্ডেটের একটা সরকার দেশ চালাতে গিয়ে হোঁচট খাবে, এটাই স্বাভাবিক ইন্টারন্যাশনালি এবং সব দিক থেকে। সেই ভয়টা আমি পাচ্ছি। এখানে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি কোনো ইস্যু না, ইস্যু হলো দেশটা তো বাঁচাতে হবে সবাইকে নিয়ে। বঙ্গবন্ধু 72 সালে এসে বললেন না সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম? বঙ্গবন্ধু যদি বলতেন যারা রাজাকার ছিল সবাইকে মেরে ফেলো, তাহলে কি হতো? অসংখ্য রাজাকার মারা হতো, সাধারণ মানুষ মারা হতো, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি হতো, জমি জমার দ্বন্দ্ব ওটা নিয়ে হতো। দেশটাকে তাকে শান্ত করতে হবে। এই সরকার দেশকে শান্ত করার কোনো চেষ্টা করছে না, করে নাই ডেলিবারেটলি। এবং এটার পিছনে অনেক বড় কোনো থিওরি, অনেক বড় কোনো কনস্পিরেসি আছে, যেটা এখনও আমরা কেউ বুঝতে পারছি না। ডক্টর ইউনূস চাইলে সবাইকে সাথে নিয়েই দেশ করতে পারতেন, সবাই তাকে সহযোগিতা করতো, সবাই। কিন্তু উনি সকলের সহযোগিতা নেননি, উনি ভাগ করে ফেলেছেন যে এদের নিব, এদেরকে নিব না, এদেরকে ডাকবো, এদেরকে ডাকবো না। তো এটাও যে মবের কারণে হঠাৎ করে বললো যে অমুককে ডাকা যাবে না, হুঙ্কার দিয়ে দিল। হঠাৎ করে অমুকরা বললো যে আওয়ামী লীগ ব্যান করতে হবে, ব্যান হয়ে গেল। সরকার যেটা চায় এটা মবকে ইঙ্গিত দেয়, মব সেটা করে, সরকার বলে আমরা কি করবো, মবের কারণে করেছি। এই জন্য আমি বলেছি মবের সরকার। আপনারা কিংস পার্টি হিসেবে দেখছেন বা সরকারি দল হিসেবে দেখছেন, সেই সব দলেরও কিন্তু সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে। আমি তবে এহসান মাহমুদ ভাইয়ের সাথে আমি ওইভাবে একমত যে অবশ্যই এটা একটা গণ অভ্যুত্থানেরই সরকার। কিন্তু আমার থিওরি হচ্ছে গণ অভ্যুত্থানের কিছুদিন পরে এই সরকার মবকে অ্যালাউ করেছে, থামাতে পারেনি। এই থামাতে না পারার দায়ও কিন্তু অনেক বড় দায়, যেহেতু আপনি ক্ষমতায় আছেন। আর হচ্ছে ওরা সমালোচনা করছে, এই সমালোচনাটা খুবই
করছে, এবার ডিউবিএস সমালোচনা। তারাই তো সব নিয়োগ টিয়োগ করেছে, তারাই তো সব প্রমোট করেছে, তারাই তো সব, সরকার তো তারাই। আপনি সচিবালয়ে গেলে আমরা দেখতাম, মানে শুনেছি আর কি, মন্ত্রীদের রুমের পাশে তারাই দাঁড়িয়ে থাকতো, কে ঢুকবে না ঢুকবে, কে কী করবে, প্রমোশন পোস্টিং সবই তো এরাই করেছে যারা সমালোচনা করেছে। তাদের সরকার, তারা সমালোচনা কি করবে? এটা একটা অপশন দিয়ে রাখে। এনসিপি যেটা এখন করছে, তারা একটা নতুন আইডেন্টিটি চাচ্ছে, সকল দলের বাইরে তাদের একটা নিজস্ব আইডেন্টিটি, হুইচ ইজ গুড। কিন্তু ইতিমধ্যে তাদের কথাবার্তা কাজে তারা তো জড়াই গেছে অনেক জায়গায়, সেখান থেকে নিজস্ব আইডেন্টিটি গভর্নমেন্টের বাইরে, কিংস পার্টির বাইরে আসাটা একটু কঠিন। ধন্যবাদ শামীম হায়দার পাটোয়ারি, এস এম মাহমুদকে ধন্যবাদ। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আজকের টু দ্য পয়েন্টের আয়োজনে, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।